দর্শক শ্রোতা, আমি জ্যোতিষী আখতারুজ্জামান বাংলা হরোস্কোপে আপনাদের স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় 28শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে। আপনারা সকলেই জানেন, ব্যাপক আলোচিত এই দলটির আত্মপ্রকাশের জন্য সকলেই অপেক্ষায় ছিলেন। সেটি হয়ে গেছে। আমি আমার গত ভিডিওতে তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু আলোচনা করেছি, আজকেও কিছু আলোচনা করব। আজকে দুপুরে একটি বিখ্যাত পত্রিকা, দৈনিক পত্রিকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ফোন দিয়েছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, এবার কি বিএনপি ক্ষমতায় আসবে? আমি বললাম না। জামাত আসবে? আমি বললাম না। জাতীয় নাগরিক পার্টি আসবে? আমি বললাম এখনো বলা যাবে না, আমাকে 2 মাস আরো সময় দেন। এই 2 মাসের মধ্যে দেশে আরো কিছু ঘটনা ঘটবে, যেগুলোর জন্য আমি অপেক্ষা করে আছি। এখনো নির্বাচনের কিছু সময় বাকি আছে। কোন কোন দল দাঁড়াবেন, কি হবে, তারপরেই জাতীয় নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করব। একটি কথা আপনাদেরকে বলতে চাই। কিছু মানুষ আছেন যাদের কথা বলার দরকার, সমালোচনা করার দরকার, খাটুক না খাটুক বলেই যান। 28শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির যে অনুষ্ঠানটি মানিক মিয়া এভিনিউতে হয়েছে, এটি নিয়ে কিছু প্রশ্ন হয়েছে। ইউটিউবের চ্যানেলেও কিছু কথাবার্তা হচ্ছে। ছাত্র নেতারা এত টাকা কোথায় পেলেন, কিভাবে এই খরচ করলেন, এগুলি জানার বড় কৌতূহল। দেশে যখন অন্যান্য রাজনৈতিক দলরা মিটিং করেন, মাঠ জুড়ে মাইক, রাস্তা জুড়ে মাইক, মঞ্চ, তারা কোথায় টাকা পান এ সম্পর্কে কেউ জিজ্ঞেস করেন না। জাতীয় নাগরিক পার্টি ভালো করেছেন, সুন্দর করেছেন, আমি তাদেরকে সমর্থন করি। এখন টাকা কোথায় পেয়েছেন? এই হচ্ছে আমাদের দেশের মানুষের মন মানসিকতা। ভালো করলেও দোষ, মন্দ করলেও দোষ। যাই হোক, এটি আমার আজকের আলোচনার বিষয় নয়। নাগরিক পার্টির লোকজনকে আবারও মনে করে দিতে চাই, আপনাদের জন্মলগ্নে আপনাদের নিজ গৃহে রয়েছে রাহু। মার্চ মাসের 29 তারিখের পর এই রাহুর সঙ্গে, অর্থাৎ আপনাদের নিজ গৃহে রাহু আছেন, রাহুর সঙ্গে শনিও যুক্ত হবেন। আপনাদের জন্য সময়টা একটি জটিল। আমি একটি কথা বলেছি আমার আগের ভিডিওতে, জানেন, আপনাদের দলের মধ্যে নানা গন্ডগোল হবে, কিন্তু দল টিকবে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটু সতর্ক করব। আপনারা আপনাদের দলের অভ্যন্তরীণ কোন্দল, রাগারাগি, জেতাজেতি, এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। অনেকে হয়তো দল থেকে বেরিয়ে যাবেন, এগুলি আমার বলা কথা। আজকে একটি অন্য কথা আপনাদেরকে বলবো। জাতীয় নাগরিক পার্টির লোকজনকে ইউটিউবে বা প্রকাশ্যে আমি সব কথা বলতে পারি না। আজকে একটি ইঙ্গিত দেব। শেখ হাসিনা ক্ষমতায় পড়ার আগে, ক্ষমতা থেকে পড়ে যাওয়ার আগে আমি বলেছিলাম, আইয়ুব খান শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে হিরো বানিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ কি মামলা দিয়ে হিরো বানাবেন? আমি বলতে পারিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাষ্ট্রপ্রধান হবেন। এই কথাটি আমি বলেছিলাম 22শে মার্চ
2024-এ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেক আকার ইঙ্গিত দিয়েছি। নেত্রীর সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছিলাম, তিনি দেখা করেননি। তার দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার মাধ্যমেই বেশিরভাগ কথাবার্তা হতো। সংকেত দিয়েছিলাম। আজকে ছাত্র নেতাদেরকে কিছু সংকেত দেব, আপনারা আমার এই কোড ওয়ার্ড সংকেতটাকে ব্রেক করার চেষ্টা করবেন। সব কথা ভিডিওতে প্রকাশ্যে বলা আপনাদের জন্য ভালো হবে না, আমার নিজের জীবনেরও ঝুঁকি থাকে। ভারতের একজন বিখ্যাত গোয়েন্দা আছেন, অত্যন্ত নামি দামি লোক, আপনারা জানেন, অজিত দোভেল। অজিত দোভেল সাহেব অত্যন্ত গুণী লোক, অত্যন্ত চৌকস গোয়েন্দা। ইন্দিরা গান্ধী তাকে উচ্চ পদে অধিষ্ঠিত করেছিলেন তার কার্যকলাপে। তিনি খুব ভদ্রলোক, ভালো লোক। তার জীবনের আলোচনা করার মতো সময় নাই। তিনি 20 জানুয়ারি 1944 সালে জন্মগ্রহণ করেন ভারতে। 20 জানুয়ারি এমন একটি তারিখ, এটি হচ্ছে সরকারি চাকরিতে যেরকম একজন বিদায় নেন আরেকজন তার জায়গায় বসেন, এরকম। অর্থাৎ 20 জানুয়ারি মকর রাশির শেষ দিন, 21 জানুয়ারি কুম্ভ রাশির শুরুর দিন। তাহলে 20 জানুয়ারি মকর রাশি শেষ হয়ে যাচ্ছে, 21 জানুয়ারি কুম্ভ রাশি শুরু হচ্ছে। অর্থাৎ বর্ডার লাইনে অজিত দোভালের জন্ম। তার গণনা করতে হলে আমাকে দুটি রাশিরই জন্মছক দেখতে হয়। যা হোক, তিনি খুব চৌকস গোয়েন্দা। ছোট্ট একটি কথা বলবো, আপনারা বুঝে নেবেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। একসময় তিনি ছদ্মবেশে পাকিস্তানে ছিলেন। তিনি মানুষের চুল কাটতেন, অর্থাৎ ভারতের গোয়েন্দা পাকিস্তানে নাপিত বা নরসুন্দর হিসাবে কাজ করতেন। কোথায় কাজ করতেন? পাকিস্তান আর্মির ক্যান্টনমেন্টের আশেপাশে চুল কাটতেন আর পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতেন। আমি 1965 সালের যুদ্ধ দেখেছি, ইন্দো পাক ওয়ার দেখেছি, 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ভারত পাকিস্তানকে দুভাগ করে দিয়েছে, এটি ভারতেরই কথা, আমার কথা নয়। সেই যুদ্ধ আমি দেখেছি, তখন আমার বয়স 25 বছর। আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি জাতীয় নাগরিক পার্টির একজন শুভাকাঙ্ক্ষী, সেই হিসাবে অযাচিতভাবে কিছু পরামর্শ দিচ্ছি। আপনাদের নাগরিক পার্টিতে যে ছেলেটি চা বানায়, একটি তুলনা দিচ্ছি, আপনারা আবার এটি সত্য ভাববেন না। সে ছেলেটি কোন দলের আপনারা জানেন না। সে চা বানায় আর বসে বসে আপনাদের কথা শোনে। এই কথাগুলি হয়তো সে আরেক জায়গায় বিক্রি করে দেয়। আশা করি আমার ইঙ্গিত আপনারা বুঝতে পেরেছেন। সব কথা সবার সামনে বলা যাবে না, সতর্ক থাকবেন। গোপন কথা বিশ্বস্ত লোকেদের সঙ্গেই আলোচনা করবেন। আপনাদের সামনের সময় খুব ভালো না। বাংলাদেশের 4র্থ স্থানে শনি রয়েছে। শনি একটি বড় গ্রহ, শক্তিশালী গ্রহ। মানুষকে সম্মান দেয়, টাকা পয়সাও দেয়, উন্নতি দেয়, আবার ফেলেও দেয়। শনি ভালো মানুষকে ক্ষতি করে না। অসৎ উদ্দেশ্য, খারাপ চিন্তা ভাবনার লোক, জালিয়াতি যারা করে, শনি তাদেরকে শাস্তি দেন। আমাদের নতুন দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা নির্বাচন কমিশনের নিবন্ধন নেবেন, এগুলো অফিসিয়াল প্রসিডিউর, নিয়ম নীতি, এগুলি পালন করবেন।
আগামী নির্বাচন ২৬ সালে হবে। ২৫ সালে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটি আমি আরো বহুদিন আগে থেকেই বলে আসছি। মানুষ বিশ্বাস করুক না করুক, সরকার একটা ঘোষণা দিয়েছে, আপনারা জানেন, ২৫-এর শেষ অথবা আগামী বছরের শুরুতে মাঝামাঝির মধ্যে নির্বাচন দেবেন। জাতীয় নাগরিক পার্টি তার দলকে গোছান, কিভাবে নির্বাচন করবেন সেই সমস্ত দিকে ফোকাস করেন। তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, ধৈর্য সহ্যের পরিচয় দিন। আগামী ২৬-এ যে জাতীয় সংসদ নির্বাচন হবে, আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি, একটি চমক বাংলাদেশের জীবনে আসতে চলেছে। আমরা আওয়ামী লীগ, বিএনপি দুইজনারই রাজত্বকাল দেখেছি, দেশ চালিয়েছেন। আমি ২০০৭-৮ সালের দিকে একটা পোস্টার আমি দেখেছিলাম মহাখালীতে। আমি বাসে করে আসছিলাম, সেখানে একটি পোস্টার লাগানো ছিল, দুই নাগিনের একই বিষ, নৌকা আর ধানের শীষ। দুই নাগিনীর একই বিষ, নৌকা আর ধানের শীষ। কথাটি আমার এখনো মনে আছে। যা হোক, আমি কারোরই শত্রু না, আমি নির্দলীয় নিরপেক্ষ লোক, গণনা ভিত্তিক কথা বলি। বিএনপির অবস্থান খুব শুভ নয়। কেন শুভ নয়? তাদের উদ্দেশ্যের মধ্যে গন্ডগোল আছে। তারা চাইছেন আওয়ামী লীগকে যুক্ত করার জন্য, আওয়ামী লীগের ভোটগুলো তাদের বাক্সে পড়ুক, এটি চাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব তো বলেই দিয়েছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। এটি অবশ্য বেশ কিছুদিন আগের কথা। তারেক রহমান সাহেব আজ আওয়ামী লীগের পতনের প্রায় ৭-৮ মাস হতে চলছে, এখনো তিনি বিদেশেই আছেন, দেশে এখনো আসছেন না। বেগম খালেদা জিয়াও চিকিৎসার জন্য বিদেশে আছেন। অর্থাৎ এই দলের পিতামাতা কাউকেই আমরা দেখতে পাচ্ছি না। ওনারা কি চিন্তা ভাবনা করছেন বলা মুশকিল। বাংলাদেশ জামাতে ইসলামী একটি বড় দল, নীতি আদর্শে তারা ভালো, এটি আমি বলতে বাধ্য। বিএনপির আমলে কয়েকজন জামাতে ইসলামের নেতারা মন্ত্রী মিনিস্টার হয়েছিলেন। আমি যতদূর জানি তাদের সম্পর্কে কোনো দুর্নীতি বা দুর্নীতির মামলা হয়েছে এরকম কোনো ঘটনা আমরা এখনো জানতে পারিনি। জামাতে ইসলাম বাংলাদেশকে নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব, সেই ভিডিওতে আরো বিস্তারিত কথা বলবো। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, কিছু বুঝতে পারবেন, কিছু দিক নির্দেশনা থাকে, কিছু সাংকেতিক কথা থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।